জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। বড় চমক রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 237 আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। 17 বছর পর ভোটের লড়াই ফিরলেন দলের চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লড়বেন বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1 আসন থেকে। সবশেষ 2008 সালে অংশ নিয়েছিলেন বগুড়া 6, 7 আর ফেনী 1 আসনে। এদিকে মায়ের আসনে বগুড়া 6 থেকে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। ঠাকুরগাঁও 1 থেকে নিজের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কক্সবাজার 1 থেকে প্রার্থী হচ্ছেন সালাউদ্দিন আহমেদ। এছাড়া ঢাকা 8-এ মির্জা আব্বাস, ঢাকা 2-এ আমানুল্লাহ আমান, ঢাকা 3-এ লড়ছেন গয়েশ্বরচন্দ্র রায়। আমির খুসরু মাহমুদ চৌধুরী লড়বেন চট্টগ্রাম 10 আসনে। সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠক শেষে ঘোষণা করা হয় প্রার্থী তালিকা। 237 আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর মির্জা ফখরুল ঘোষণা দেন, যে কোনো সময় স্থায়ী কমিটির প্রার্থীদের নাম পরিবর্তন করতে পারে। দিনাজপুর 3 বেগম খালেদা জিয়া। দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া। ফেনী 1 বেগম খালেদা জিয়া। বগুড়া 7 বেগম খালেদা জিয়া। বগুড়া 6 তারেক রহমান। বগুড়া 6 ঢাকা 1 খন্দকার আবু আশফাক। ঢাকা 2 আমানুল্লাহ আমান। ঢাকা 3 গয়েশ্বরচন্দ্র রায়। ঢাকা 4 তানভীর আহমেদ রবিন। ঢাকা 5 নবীউল্লাহ নবী। ঢাকা 6 ইশরাক হোসেন। বিএনপির মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। ফেনী 1 আসনের প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। সোমবার রাত 9টার পর জেলার ফুলগাজী বাজার ও কালীরহাটে আনন্দ মিছিল করেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির কয়েকশো নেতাকর্মী। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাতে উচ্ছ্বসিত বগুড়াবাসী। প্রার্থী ঘোষণার পরপরই শুরু হয় আনন্দ মিছিল, যেখানে অংশ নেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া আনন্দ মিছিল হয়েছে বরগুনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায়। আমাদের মা নেত্রী বারবার 3বার নির্বাচিত, এখানে ফেনী 1 আসনে এমপি হয়েছেন। উনি 3বারে প্রধানমন্ত্রী হয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে নির্বাচন করার ঘোষণা দেওয়াতে মহা খুশি। মা বেগম খালেদা জিয়া এখান থেকে এমপি হয়ে সংসদে প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের ফেনী 1-এর গর্ব। যে বিএনপির যে এখন জোয়ার, মানুষ পরিবর্তন চায়, মানুষ উন্নয়ন চায়, সেই কাজগুলো আওয়ামী লীগের কাছ থেকে একদিন তারা পায় নাই। তাতে মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব। এদিকে সারা দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপির মনোনয়ন না পাওয়াদের সমর্থকরা। বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তারা। বেশ কিছু আসনে মনোনয়ন বাতিল দাবি তুলছেন সমর্থকরা। চট্টগ্রাম 4 আসনে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেয় সীতাকুণ্ডের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সমর্থকরা। এতে মহাসড়কের 2 পাশে আটকা পড়ে শত শত যানবাহন। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক অবরোধ অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাজ্জাদ হোসেন সিদ্দিকের কর্মী সমর্থকরা। এদিকে নাটোরের লালপুরে মনোনয়ন প্রত্যাশী ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে নাটোর 1 আসনের মনোনয়নপ্রাপ্ত ফারজান শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে। মেহেরপুরের গাংনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিতরা। কুষ্টিয়া ৩ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি স্থায়ী কমিটির সরকার বিষয়ক উপদেশ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক সোহরাবুদ্দিনের সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নেই অনেক হেভিওয়েট ও আলোচিত নেতার নাম। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ছাড়াও 237 জনের তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও তালিকায় নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনকেও এখন পর্যন্ত কোনো আসনে চূড়ান্ত করা হয়নি। এছাড়া সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা ও নীলুফার চৌধুরী মনির নামও নেই তালিকায়। ঢাকা 10 আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি। তাদের কারো নামই নেই ঘোষিত তালিকায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি। অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দলের শীর্ষ কয়েক নেতা কোন কোন আসন থেকে লড়বেন তা ঠিক করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা 11 আসন থেকে, আর দলের সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হবেন রংপুর 4 থেকে। এছাড়া হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, সার্জিস আলম পঞ্চগড় 1, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 18, তাসনিম জারা ঢাকা 9, সারওয়ার তুষার নরসিংদী 2, হান্নান মাসুদ নোয়াখালী 6 আসন থেকে লড়াই করবেন। এদিকে বিএনপির যে তরুণরা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টিতে স্বাগত জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর সরকারের ভেতরে একটি পক্ষ নিজেরাই নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে বাংলা মোটরের অস্থায়ী দলীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন সেখান থেকে খারিজ হয়েছেন, আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভন্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন, এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে। নভেম্বরে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং সংশোধিত আরপিও বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যুগপৎ গণমিছিল করবে দলগুলো। দাবি আদায় না হলে দলগুলো মহাসমাবেশ করবে রাজধানীতে। সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। এ সময় জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান। বলেন, আলোচনায় প্রধান উপদেষ্টা রেফারির ভূমিকায় নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হচ্ছে। একই বিষয়ে জামায়াতের নায়েবে আমির বলেন, এই 8 দলের ভোট এক বাক্সে হবে। একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আগামী 6 নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল 11টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে।
এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ। আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যুভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। এক সপ্তাহের মধ্যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত না নিতে পারলে সরকারি সিদ্ধান্ত নেবে। সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি সভা শেষে কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সবাই গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ জানিয়েছেন উপদেষ্টা পরিষদ। এ সময় প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেন। জুলাই সনদ এবং এর বাস্তবায়নের সুপারিশ নিয়ে করণীয় ঠিক করতে সোমবার সকালে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় ঐক্যবদ্ধ কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ নিয়ে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার জন্য এক সপ্তাহ সময় দিতে একমত হন উপদেষ্টারা। এরপরও দলগুলো ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে সিদ্ধান্ত নেবে সরকার। তবে কালক্ষেপণে আর কোনো সুযোগ নেই বলে জানান আইন উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। বাংলাদেশ সংকটাময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমনটাই মন্তব্য করছে সিএসসি এএমএম নাসির উদ্দিন। বলেন, এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। সোমবার সকালে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও 2025-26 সালের চতুর্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে এসব জানান তিনি। এসব ভোট কেন্দ্রের নিরাপত্তায় মহড়াকে স্বস্তির উল্লেখ করে দেশব্যাপী বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে এআই এর অপপ্রচার ঠেকানো সহ সুষ্ঠু ভোট নিশ্চিতে ভোটার, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন বাহিনীর সহযোগিতা চান সিএসসি। এ সময় ইসির নির্দেশনা অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করবে বলে জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতাল্লেব। আগামী সংসদ নির্বাচনে প্রায় 5 লাখ সদস্য মোতায়েন থাকার কথা জানান তিনি। বলেন, বাহিনীর সক্ষমতা বাড়ানো, সুষ্ঠু ভোট আয়োজনে গত 1 বছরে 1,45,000 নতুন সদস্য নিয়োগ হয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল সমন্বয়ের মাধ্যমে পূর্বের চেয়ে এই বছরে নির্বাচনী যে কার্যক্রম অনেক সুন্দরভাবে করা সম্ভব। গত 1 বছরেই আমরা 1,45,000-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি, যাদের প্রশিক্ষণ লক্ষ্য এবং উদ্দেশ্যই ভিন্ন ছিল, আগের মতো ছিল না। এটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় 10 লক্ষ লোক এখানে ইনভলভ হবে। এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব। যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে, এটা ফ্যাক্ট চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সোমবার হাইকোর্টের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিকে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্দিন মালিক বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করা সংবিধান পরিপন্থী। এই মুহূর্তে গণভোট একটি অবাস্তব প্রস্তাব। প্রধান উপদেষ্টা কোনো আইন পাশ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
সব দেশের রেওয়াজ হলো একটা প্রস্তাব সংসদে পাস হবে, তারপরে জনগণের কাছে গণভোটে যাওয়া হবে। তখন আগে গণভোট পরে সংসদ, এটা কিন্তু মানে আইনে প্রচলিত ধারণার পরিপন্থী। আইন পাশ করার ক্ষমতা হলো সংসদের, আর ক্ষেত্র বিশেষে যখন সংসদ থাকে না তখন সাময়িকভাবে সেই অধ্যাদেশের মাধ্যমে এটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে না। আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে, আমরা যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভিতের উপর দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কারগুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরঞ্জন ঘটে। ট্রুথ শ্যাল ট্রায়াম্ফ, যে সত্য একদিন বেরিয়ে আসবে। আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক। সোমবার ট্রাইব্যুনালে অভিযোগে জানান, বিগত সরকারের আমলে তিনি 2 দফা গুমের শিকার হন। 2013 সালে মিরপুর থেকে তাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার অভিযোগে টানা 2 মাস তাকে নির্যাতন করা হয়। পরে 2022 সালে আবারও তাকে গুম করা হয়। 2 বার গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, র্যাবের সাবেক ডিজি মোখলেসুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সিটিটিসির সাবেক ডিআইজি আসাদুজ্জামান সহ 7 জনকে আসামি করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরের ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সাক্ষ্য দেন নিহত নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা, ইয়াকুব মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী। এখান থেকে ফিরে যাওয়া খুব কঠিন। এখানে যারা আনা হয় তাকে তো মেরে ফেলা হয়, কারণ ওখানে মানে আমাকে যে বিভিন্ন টর্চার রুম আছে, একটা টর্চার রুমে তো আমাকে জুলাই পিটালো, ইলেকট্রিক শক দিল। পরবর্তী আমাকে একটা রুমে নিয়ে যায়, সেখানে যখন আমার সামনে চোখ ছিল, মানে চোখে বন্ধনে যখন ছিল, আমি একদিন সামনে হ্যান্ডকাপ থেকে উঠে দেখলাম ওখানে করাতের মতো বিষয় দেখলাম। আমি তাড়াতাড়ি চোখ ঢেকে ফেলি। ওখানে আমাকে 1, 2, 3টা জায়গায় রাখা হয়েছে বিভিন্ন সময়ে। ফলে ওদের বিভিন্ন জায়গায় বিভিন্ন টর্চারের সিস্টেম আছে আর কি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পূর্বাঞ্চলের রাজুকের প্লট দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলার 5 নম্বর আসামি খুরশিদ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক কর্মকর্তা আফনান জান্নাত কেয়া সাক্ষীর জেরায় তদন্ত কর্মকর্তা জানান, তদন্তকালে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের 21 জনের 161 ধারায় জবানবন্দি দেন তিনি। এ সময় তারা খুরশিদ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। প্লট বরাদ্দের মাধ্যমে খুরশিদ ব্যক্তিগতভাবে লাভবান হননি বলেও জানান তদন্ত কর্মকর্তা। তবে নথিগতভাবে খুরশিদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ রয়েছে বলে জানান দুদকের আইনজীবীরা। সোমবার সকালে ঢাকার 5ম বিশেষ জজ আদালতে মামলা তদন্ত কর্মকর্তার আংশিক জেরা অনুষ্ঠিত হয়। আগামী 6 নভেম্বর অবশিষ্ট জেরা এবং একই অভিযোগে সজীব ওয়াজেদ জয়, সয়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা হওয়ার কথা রয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দের অভিযোগে মামলা করে দুদক। এ সময় মামলায় শেখ হাসিনা ও তার 2 ছেলে মেয়ে সহ 47 জনকে আসামি করা হয়। খুরশিদ আলম এর আইনজীবী তাকে আংশিক জেরা করেছেন। ওখানে তার সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, রাজুকের ভোট সভার বিষয়, তারপর এই সিদ্ধান্তগুলো কোথা থেকে এসেছে, এই বিষয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে। আর শেখ হাসিনা মামলা সাক্ষী এবং জেরা সম্পূর্ণ শেষ, শুধু আজকে আংশিক বাকি রাখলো আগামী বৃহস্পতিবারে শুনানির জন্য। আগামী বৃহস্পতিবার এই জেরা শেষ হয়ে গেলে আমরা আর্গুমেন্টের জন্য আমরা ধার্য তারিখ পাবো। আর্গুমেন্ট শেষ হয়ে গেলে আমরা রায়ের ধার্য তারিখ। মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাছে পৌঁছে না নেওয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এমন সংকটে মেট্রো রেলের নিরাপত্তার দৃষ্টিতে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। সোমবার মেট্রো ভবন সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, তদন্তের পরেই দুর্ঘটনার কারণ নিশ্চিত করে বলা যাবে। তবে কাজ বুঝে নেওয়ার দায়িত্বে থাকা
পরামর্শক প্রতিষ্ঠানের অদক্ষতার থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। ডিএমটিসিএল প্রধান আরও বলেন, খরচ অনুযায়ী এটি পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা ছিল, কিন্তু 100 বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও আমরা অসহায়। তদন্ত শেষে কোনো অনিয়ম থাকলে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। আমরা অর্গানাইজেশনের ডাইনামিক আনার জন্য, ইয়াং ব্লাড আনার জন্য এবং নতুন ব্লাড আনার জন্য অনেক বড় বড় পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট করছি। ইট ইজ এ স্ট্রাকচারাল রিফর্ম অফ দ্য অর্গানাইজেশন। ইট ইজ নট দ্যাট উইশলি যে আমি এরে আনলাম ওরে আনলাম সে চলে গেল, তা না। এটা করার উদ্দেশ্যটা হলো যাতে স্ট্রাকচারে নতুন ব্লাড ফ্লো করে, তাহলে আমার স্ট্রাকচারাল রিফর্ম আসবে। সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থান হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ 19.13% বৃদ্ধি পেয়েছে। সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মণ্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগ হ্রাস পায়, কিন্তু বাংলাদেশে এই ধারার একমাত্র ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হয়েছে। একই সময়ে শ্রীলঙ্কা এফডিআই কমেছে 19.49%, চিলিতে 25.68%, সুদানে 27.60%, ইউক্রেনে 61.21%, মিশরে 107.55% এবং ইন্দোনেশিয়াতে 161.49% হ্রাস পেয়েছে বলে জানানো হয়। সময় উপযোগী সিদ্ধান্ত ও নীতিমালার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় গুণ প্রতিকূলতার মধ্যেও ঘুরে দাঁড়ানোর অদ্ভুত ক্ষমতা। খুলনার তেলিগাতি এলাকার কুয়েট সড়কে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের গুলিতে মাদ্রাসা শিক্ষক নিহতের ঘটনা এখন পর্যন্ত কেউ আটক হয়নি, কোনো মামলাও দায়ের করা হয়নি। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হত্যার ঘটনায় শোকস্তব্ধ শিক্ষক ইমদাদুল হকের পরিবার। স্বামীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুলতানা রাজিয়া। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন নিহতের পরিবার। রোববার রাত 9টার দিকে নগরের তেলিগাতি এলাকার নিজ কার্যালয়ে ইউপি সদস্য বিএনপি নেতা মামুন শেখের লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় মামুন শেখ সহ সেখানে থাকা 3 জন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয়। এ সময় পথেই মারা যান ইমদাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক। পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে, তবে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। যেমনি শব্দ শুনেছে সবাই বেরোয় গেছে, আমিও বেরোয় গেছি, সবাই দৌড়াই গেছে, আমিও দৌড়ে গেছি, এরকম ছিল। দেখলাম অনেক লোকজন, আর লাশ উঠালো, মানে উঠে নিয়ে চলে গেল। একটা ছেলে একটা মেয়ে রেখে গেছেন, এখন এদের দায়িত্ব কে নেবে? এদের দায়িত্ব কি সরকার নেবে? সরকার দায়িত্ব নেবে না, তাইলে সাধারণ মানুষ এইভাবে হয়রান শিকার কেন হবে? আমাদের নিরাপত্তা কোথায়? সৈয়দপুরের জাজিরায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে অন্তত 5 জন আহত হয়েছে। সোমবার দুপুরে জাজিরার নাওডোভার লতিফ ফকিরের কান্দি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাজিরা লতিফ ফকিরের কান্দি এলাকার আধিপত্য বিস্তার নিয়ে লতিফ ফকির এবং ফয়জুল করিম মাতবরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দুপুরে লতিফ ফকিরের কান্দি এলাকার সরকারি জমিতে মসজিদ নির্মাণ করছিলেন ফয়জুল করিমের লোকজন। এ সময় লতিফ ফকিরের সমর্থকরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পরে দুই পক্ষের সমর্থকরা 18 থেকে 20টি ককটেল বিস্ফোরণ করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন অন্তত 5 জন। আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 6টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 12 জন আহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার কালামনখালী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কালামনখালী গ্রামের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান আসাদ ও মাসুদ জোয়ারদারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুমিল্লা ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধ পথে অস্ত্র প্রবেশের তথ্য পায় তারা, যা দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির জন্য ব্যবহার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় 200 গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায় বিজিবি। পরে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি ও 12 কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নির্বাচন কেন্দ্রিক দেশে একটা অরাজকতা তৈরির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসার একটা সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অস্ত্র উদ্ধারও হয়েছে। তো আমাদের এই এলাকায় অদ্যাবধি কোনো অস্ত্র উদ্ধার অভিযান ছিল না। অস্ত্রের যাতে কোনো ধরনের চোরাচালান হতে না পারে সেই ব্যাপারে আমরা পূর্বের তুলনায় অনেক বেশি তৎপর রয়েছি। টেলিকম খাতের খসড়া নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে বিটিআরসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টারনেট ব্যবসায়ীরা। তাদের দাবি, নতুন গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম 20%, ব্যবসায়ী পর্যায়ে 14% পর্যন্ত বাড়তে পারে। সোমবার বিকেল থেকে বিটিআরসি ভবনের সামনে ভিড় করতে থাকেন দেশের ইন্টারনেট ব্যবসায়ীরা। এক পর্যায়ে তারা প্রবেশ মুখে অবস্থান নেন। তাদের দাবি, নতুন গাইডলাইন বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। এটা শুধু ব্যবসা নয়, দেশের ডিজিটাল ভবিষ্যৎকেও বিপন্ন করবে বলে দাবি করেন তারা। এই গাইডলাইনের আড়ালে মোবাইল অপারেটরদের অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে বলে মনে করেন ইন্টারনেট ব্যবসায়ীরা। লাইসেন্সটা যখন আমরা প্রথমত নিতে যাব ওই সময় ফি ছিল মাত্র 5 লাখ আইএসপি, ন্যাশন ওয়াইড আইএসপির ক্ষেত্রে। সেটা এখন হয়ে গেছে 25 লাখ। ব্যাংক গ্যারান্টি ছিল মাত্র 5 লাখ, সেটা হয়ে গেছে 25 লাখ। লাইসেন্স অ্যানুয়াল ফি যেটা ছিল অনলি 2,50,000, সাথে আপনার 50% ভ্যাট ছিল, এটা হয়ে গেছে এখন 10 লাখ। প্রত্যেকটা বিলের সাথে আপনার 5% যে ভ্যাটটা দিছে, এটা শুধু আমরা হেনস্থ হচ্ছি না, আমাদের যে গ্রাহকরা যারা আছে এটাও একটা বিভ্রান্তির ভিড়ে পড়ে গেছে। আগে যারা লাইসেন্স ছিল না তাদের লাইসেন্স বাতিল করার একটা পাইচার চলতেছিল, সেটার জন্য আমরা 15 উঠেছি। আমাদের লাইসেন্স থাকাকালীন শর্তে আরেকজনের লাইসেন্স দিবে কেন? কক্সবাজারের খুরুশকুল ভারুয়াখালী সংযোগ সেতু ও ভারুয়াখালী চৌফলদণ্ডী সড়কের নির্মাণ কাজ দ্রুত শেষ করা সহ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে গণসমাবেশ ও পদযাত্রা করেছে স্থানীয়রা। সোমবার দুপুর 1টার দিকে ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রা। পরে নির্মাণাধীন খুরুশকুল ভারুয়াখালী সংযোগ সেতুর কাছে সমাবেশ করে স্থানীয়রা। এই সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, 2021 সালে জানুয়ারিতে সেতু নির্মাণ কাজ শুরুর পর প্রায় 5 বছর পেরিয়ে গেলেও 40% কাজ শেষ হয়নি। আগামী 3 মাসের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া সড়কের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান বক্তারা। জনগণ আগামী নির্বাচনে নীরব বিপ্লব ঘটিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করবে বলে দাবি করেছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সোমবার রাজধানীতে লক্ষ্মীপুর ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে তিনি আরও বলেন, সঠিক ভূমিকা রাখতে পারলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত। এবারের নির্বাচন জামায়াতের জন্য বিশাল চ্যালেঞ্জ উল্লেখ করে জামায়াতের এই নেতা আরও বলেন, এ দেশ কিভাবে পরিচালিত হবে সেটা আগামীতে ঠিক করবে দেশের 18 কোটি মানুষ। এ সময় দলটির আরেক সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই সনদে স্বাক্ষরের পরে যারা গণভোট নিয়ে তালবাহানা করছে তাদের মনে ফ্যাসিবাদ আছে। আমরা বিশ্বাস করি, জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব বিপ্লব করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ। যে আমরা নতুন বাংলাদেশে বিভক্তি এবং বিভাজন মুক্ত সব দল মিলে একসাথে থাকতে চাই। আমাদের রাজনৈতিক আইডেন্টিটি থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, ইমানের ভিত্তিতে এবং সার্বভৌমত্বের প্রশ্নে
আমরা সবাই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। নানা জটিলতা কাটিয়ে বাস্তবায়নের পথে চট্টগ্রাম বন্দরের মেগা প্রকল্প বে টার্মিনাল ইতিমধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। জুনে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীরের নির্মাণ ও এক্সেস চ্যানেল নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে। বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এই প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বন্দর চেয়ারম্যান বলেন, আগামী ১০০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে এই টার্মিনাল নির্মিত হবে। এটি হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার, যা চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে কাতারে নিয়ে যাবে। এছাড়া বিদেশি বিনিয়োগের জন্য খুলবে নতুন দুয়ার। প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকাশ করে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ম্যানেজার আশা প্রকাশ করেন, এটি হবে একটি সফল প্রকল্প। আমরা যেভাবে ফাস্ট ট্র্যাক করে এটা নিয়ে এসেছি, এটা মানে অভূতপূর্ব একটা অগ্রগতি আমি আপনাদেরকে বলতে পারি, যার জন্য আজকে আমরা এখানে বসতে পেরেছি। এবং আমি আশা করি যে আগামী মানে কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ এটার সাকসেস স্টোরি আপনাদেরকে দেখাতে পারবো। এবং এই জন্য আজকে আমরা এখানে বসেছি, এই জন্য আমাদের এই কনফিডেন্সটা এখন আমাদের আছে। আমাদের টার্গেট হলো যে টার্মিনাল 1 যেটা, এটা 2030-এর মধ্যে অপারেশনে যাওয়া। তো আমরা যদি আগামী বছরের মাঝামাঝি যদি আপনার ড্রেজিংয়ের কাজগুলো শুরু করতে পারি, চ্যানেল অ্যাক্সেস ড্রেজিং, আমার মনে হয় 2030-এর মধ্যে ইনশাল্লাহ আমরা অপারেশনে যেতে পারি। If we see in 2040 the total capacity will be 11.41 million TEUs, when Bay Terminal will play a vital role of handling 3.6 million TEUs at that time. The comments that we heard today are very productive, very constructive, and then we even told them to send it to us. So for us, the outcome is very positive. Yeah, and also you could see the turnout. Many potential contractors, even all around the world, are interested into this project. স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন। সোমবার সকালে বকবাজারের বাজুসের কার্যালয়ে একথা বলেন তিনি। 2025-27 মেয়াদে বাজুসের নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এ সময় সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার 1.5% করার দাবিও জানান নবনির্বাচিত সভাপতি। ব্যাগেজ রুলের মাধ্যমে বছরে একবার স্বর্ণ আনার সমালোচনা করেন তিনি। এছাড়া অর্থনীতিতে স্বর্ণকে অপরিহার্য করে তুলতে কাজ করার কথাও জানান নতুন সভাপতি। এ সময় 2 বছর মেয়াদী বাজুসের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সবার নাম ঘোষণা করেন বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আওয়াল। দেশে সব ধরনের রোগ নির্ণয়ের নির্ভুল ব্যবস্থা রয়েছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত সেমিনারে একথা বলেন বক্তারা। রোড মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড ও অ্যাবটের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার উদ্বোধন করেন মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ। তিনি বলেন, দেশে উন্নত ও আধুনিক ডায়াগনস্টিক হেলথ কেয়ার সেবার প্রসারে অঙ্গীকারবদ্ধ তারা। সায়েন্টিফিক সেশনগুলোতে অ্যাবট ইন্ডিয়া এবং অ্যাবট এপেকের বক্তারা ল্যাবরেটরি মেডিসিনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করেন। অ্যাবট ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সুমিতা নায়েক ক্যান্সার নির্ণয়ে বায়োমার্কারের ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের জয়পুর ও তেলেঙ্গানায় সড়ক দুর্ঘটনায় 34 জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। রাজস্থানের জয়পুরে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে প্রাণ হারান 10 জন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কে থাকা অন্যান্য গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় জয়পুরের ব্যস্ততম লোহা মান্ডি এলাকার যান চলাচল। এই ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। এর আগে সকালে তেলেঙ্গানায় বাস ট্রাকের সংঘর্ষে প্রাণ হারায় 24 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নুড়ি পাথর বোঝায় একটি ট্রাক উল্টো পথে দ্রুত গতিতে যাওয়ার ফলে যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এছাড়া রোববার রাজস্থানের আলাদা একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরে 18 জনের।
গেল আগস্টের পর আবারও ভয়াবহ ভূমিকম্পের কবলে আফগানিস্তান। দেশটির উত্তরে মাজারি শরীফ শহরে 6.3 মাত্রার ভূমিকম্পের প্রাণ গেছে অন্তত 20 জনের। আহতের সংখ্যা 300 ছাড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য বলছে, স্থানীয় সময় সোমবার রাত 12:59 ভূমিকম্প অনুভূত হয়। হিন্দুকুশ অঞ্চলের মাজারি শরীফ শহরের খুলমের কাছে 28 কিলোমিটার গভীরতায় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এতে প্রাণহানির হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে। একই দিনে 5.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এশিয়ার আরেকটি দেশ ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে। এছাড়া উত্তর আমেরিকার মেক্সিকোতে অনুভূত হয়েছে 5 মাত্রার ভূমিকম্পন। ফিলিপিন্স ও মেক্সিকোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আরও 3 ইসরায়েলি জিম্মির মরদেহ তেল আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। এদের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে রোববার ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানায়, গাজায় ইসরায়েলি সৈন্যদের ওপর কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা হলে প্রতিশোধ নিতে প্রস্তুত তেল আবিব। তিনি আরও জানান, গাজায় যে কোনো পদক্ষেপের খবর যুক্তরাষ্ট্রকে অবহিত করবে ইসরায়েল। তেল আবিবের অভিযোগ, গাজার যে সকল পয়েন্টে এখনও ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে তাদের উপর হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী সদস্যরা। অন্যদিকে রোববারও প্রাণ ছড়েছে গাজা উপত্যকায়। এদিন ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 3 ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 236 ফিলিস্তিনি নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। দেশটিতে মার্কিন সেনাদের ভূমিকা পুনর্গঠনের লক্ষ্য নিয়ে আলোচনা হবে। এ সময় তিনি প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সঙ্গে বিবাদমান জিএমসির সীমান্ত পরিদর্শন করবেন বলেও জানা গেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহন জিউ ব্যাকের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রতিরক্ষা সচিব। আলোচনায় উঠে আসবে উভয় পক্ষের সামরিক জোটের গতিপথ। এছাড়া পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্ধারণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের আশপাশে চীনা কার্যকলাপ নিয়ে উদ্বেগের মধ্যেই ওয়াশিংটনের এই পদক্ষেপ। এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে দক্ষিণ কোরিয়ার 28,500 মার্কিন সেনার ভূমিকা আরও নমনীয় করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের একটি বিমান ঘাঁটিতে রহস্যজনক বেশ কিছু ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ড্রোনগুলো ঘাঁটিতে থাকা সামরিক যুদ্ধ বিমানের উপর গুপ্তচর বৃত্তির জন্য ওড়ানো হয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। এই ঘাঁটিতে অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান রয়েছে। আকাশসীমায় ড্রোনের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত সেগুলোকে ধাওয়া করে একটি হেলিকপ্টার, কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পর হারিয়ে যায় ড্রোনগুলো। ঘটনাটির জন্য সরাসরি মস্কোকে দায়ী না করলেও ফ্র্যাঙ্কেন জানায়, সাম্প্রতিক সময়ে পশ্চিমা দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নজরদারি বাড়াতে চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে ইউরোপীয় দেশগুলোর আকাশ সীমায় অনুপ্রবেশ ঠেকাতে উচ্চ সতর্কতা জারি করেছে ন্যাটো। এবার খেলার প্রসঙ্গ। বর্তমান বিসিবি কমিটির অধীনে আসন্ন ঘরোয়া আসরগুলোতে অংশগ্রহণে অনাগ্রহ 43 ক্লাবের। এর মধ্যে বিসিবি বরাবর চিঠি পাঠিয়েছে ক্লাবগুলো। বিসিবি নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বিসিবির নির্বাহী কমিটি ও ক্লাবগুলোর দ্বন্দ্বের রেশ এখনও চলমান। নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি না মানায় সবশেষ বিসিবি নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছিল ঢাকার 48 ক্লাব। এরপরেই সিসিডিএম থেকে ক্লাবগুলোকে রাজি করানোর চেষ্টা শুরু হয়। ক্লাব সংগঠকের সাথে একাত্মতা হয়ে বিসিবি নির্বাচনকে বিতর্কিত করলেও চিঠি পাঠানো 43 ক্লাবের মধ্যে নাম নেই তামিম ইকবালের গুলশান ইউথ ক্রিকেট ক্লাব ও খালেদ মাহমুদ সুজনের ওল্ড ডিওএসএস এর। আগামী 5 ও 6 নভেম্বর দলবদল এবং লিগ শুরু হবে 18 নভেম্বর। এর মধ্যেই প্রথম বিভাগের 20টি ক্লাবকে দলবদল ও লিগ শুরুর তারিখ জানিয়ে চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড।
এনএসসি মনোনয়ন পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দোলা। দীর্ঘদিনের গুঞ্জনের পর সোমবার তার নিয়োগের বিষয়ে নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পরিচালক হয়ে সোমবার গুরুত্বপূর্ণ বোর্ড সভায় অংশ নিয়েছেন রুবাবা দোলা। এর মাধ্যমে বর্তমান মেয়াদে প্রথমবারের মতো পুরো 25 জন পরিচালক নিয়ে বৈঠকে বসে বিসিবি। এর আগে বিসিবি নির্বাচনের দিনই পরিচালক হিসেবে ইশফাক আহসানকে নিয়োগ দেয় এনএসসি, কিন্তু একদিন পরে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। তার জায়গায় রুবাবা দোলাকে মনোনয়ন দিয়েছে বিসিবি। ক্রিকেটে যুক্ত হওয়ার আগে 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত ব্যাডমিন্টন ফেডারেশন সভাপতি ছিলেন রুবাবা দোলা। কাজ করেছেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিক বোর্ড সদস্য হিসেবে। ভারতের বিপক্ষে শেষ দুইটি টি-20 ম্যাচে থাকছে না অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রেভিস হেড। অ্যাশেজের আগাম প্রস্তুতির কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। জানা গেছে প্রস্তুতির অংশ হিসেবে নিজ রাজ্য দক্ষিণ অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে খেলতে যাচ্ছেন হেড। হোবার্টে তাসমানিয়ার বিপক্ষে আগামী সপ্তাহে মাঠে দেখা যাবে তাকে। জুলাই ওয়েস্ট ইন্ডিজের সফরের পর এটি হবে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নেওয়া। শেষে এক মাসের ছোট সংস্করণে ট্রেভিস হেডের পারফরমেন্স ভালো ছিল না। টি-20 এবং ওয়ানডে মিলিয়ে শেষ 8 ইনিংসে মাত্র 31 রান করেছেন ওজি এই ব্যাটার। টি-20 বিশ্বকাপের পর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন জোনাথন ট্রট। দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ট্রট 2022 সালে প্রথম ধাপে 18 মাসের জন্য আফগানিস্তানের দায়িত্ব নেন। এরপর দুইবার বাড়ানো হয় তার চুক্তির মেয়াদ। দেশটিতে সাদা বলে ক্রিকেটে যে উন্নতি তা এসেছে ট্রটের হাত ধরে। 2024 টি-20 বিশ্বকাপ সেমিফাইনালে খেলে আফগানরা। আন্তর্জাতিক কোনো আসরে যা দলটির সর্বোচ্চ সাফল্য। ট্রটের অধীনে এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও হারিয়েছিল আফগানিস্তান। ট্রটের কোচিংকালে আফগানিস্তান 43টি ওয়ানডের মধ্যে জিতেছে 20টিতে এবং 61টি টি-20 খেলে জয় পেয়েছে 29 ম্যাচে। শেষ করছি এখন সার্দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।